এই এপ্রিল মাসের ৮ তারিখ বিএনপি সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর অনেক মানুষের মনে এক ধরনের সন্দেহ দোলাচল কাজ করছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কি শেষ হয়ে গেল, নাকি আওয়ামী লীগ ফিরে আসবে? আজকের আলোচনায় আমি এই বিষয়ে আমার বিশ্বাসবোধ থেকে যে বিশ্লেষণ সেটা করার চেষ্টা করব, এবং আমি এটা বলার চেষ্টা করব যুক্তি দিয়ে যে কেন বিএনপি বা জামাত এই ধরনের দলগুলো দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেটা টিকিয়ে রাখতে পারবে না। অন্যদিকে ভবিষ্যতে কেন আওয়ামী লীগ বিএনপি বা জামাতকে নিষিদ্ধ করতে পারে এবং সেটা টিকিয়েও রাখতে পারবে। মূলত এই আলোচনাটা করার চেষ্টা করব, সঙ্গে থাকুন। দেখুন, 2024 সালের যে জুলাই এবং আগস্টে যে জঙ্গি উত্থান হলো, সেখানে কি আওয়ামী লীগের কোনো দায় নাই? অনেক দায় আছে। সেই জিনিসটা আমাদের স্বীকার করতে হবে, বুঝতে হবে। দায়ের মধ্যে অনেক কিছু আছে, এখন আওয়ামী লীগের জন্য এগুলো চিন্তা করা দরকার। আমরা অনেক দায় কিন্তু আমরা সহজে বুঝতে পারি। যে একটা দায় সবচেয়ে বড়, যেটা হলো যে আওয়ামী লীগের হয়ে যারা সরকার চালিয়েছেন তারা কিন্তু হৃদয় দিয়ে ওই জিনিসটা প্রতিদিন চিন্তা করেননি, যেটা আমরা বাইরে থেকে আওয়ামী লীগের সমর্থকরা চিন্তা করেছি যে এইভাবে একটা সরকার চলতে পারে না। সরকার শুধু অর্থনৈতিক উন্নয়ন করছে, সরকার রাজনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন এগুলোতে সময় ব্যয় করছে না। এটা কিন্তু আমরা বাইরের মানুষ অনেক বুঝতে পেরেছি। এমনকি যারা আওয়ামী লীগের যারা হর্তাকর্তা ছিলেন বা এখনো আছেন তারাও বুঝেছেন। এই যে ওবায়দুল কাদের সম্পর্কে যেটা বলা হয়, উনি যে বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে 5 লাখ লোককে মেরে ফেলা হবে, এই অনুধাবনটাও তো ওবায়দুল কাদেরের ছিল। কিন্তু যেটা হয়ে গিয়েছিল, দীর্ঘদিন দলটা ক্ষমতায় থাকাতে এখানে সুবিধাভোগীরা প্রচুর ভিড় করেছে, কিন্তু তারা তাদের দায়িত্বটা সম্পর্কে সকাল বিকাল যেভাবে বাংলাদেশের মতো একটা দেশে আওয়ামী লীগের মতো একটা দলকে সরকার চালাতে হলে, যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী, জঙ্গি স্বাধীনতা বিরোধী এদের ব্যাপারে আসলে প্রকৃতপক্ষে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, সেই অবস্থায় আওয়ামী লীগের টিকে থাকার জন্য যে ধরনের ব্যবস্থা দিয়ে চিন্তা ভাবনা করার দরকার ছিল, অর্থাৎ কার্যকর ব্যবস্থা গ্রহণের করার দরকার ছিল, সেটা একদিকে যেমন করা হয়নি, অন্যদিকে দলে সুবিধাভোগী এই অর্থে বলছি যে যিনি দায়িত্ব পালন করেছেন তিনি আর সুবিধাভোগী থাকেন না। সুবিধাভোগ তো আসলে একটা চাকরি পেলেই হলো, মন্ত্রিত্ব পেলে হলো, যে কোনো একটা দায়িত্ব পাওয়াটাই তো সুবিধাভোগ। এখানে অর্থনৈতিক দুর্নীতি আসলে বড় জিনিস না, বড় জিনিস হলো যে একটা দায়িত্ব পেয়েছেন সেটাই কিন্তু একটা সুবিধাভোগ। হ্যাঁ, এটা দায়িত্ব হিসাবে থাকলে তো সেটা তো অনেক বড় ব্যাপার যে আমি একটা দায়িত্ব, এটাকে দায়িত্ব সুবিধা হিসাবে দেখছি না, সেভাবে চিন্তা করা। কিন্তু ওই জিনিসটা আওয়ামী লীগের যারা আসলে সত্যিকারের কি পজিশন গুলোতে ছিলেন তাদের মধ্যে এটা চলে এসেছিল। যেমন আমরা দেখেন, অতি সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের একটা বক্তব্য দেখলাম, যে উনি বলেছেন যে এখন তো আমার দল রাজনীতি করছে না, রাজনীতিতে নাই, আমি আবার খেলার মাঠে চলে যেতে চাই। তা আমি ভাবলাম যে আসলে কি এই ছেলেটা বয়স কত হবে, 40-40 হতে পারে, 35-36, সে কি সত্যি এই কথাটা বলেছে? একটা বিশ্ব ক্রিকেটার, বিশ্বমানের ক্রিকেটার, তার তো মানে তার প্রকাশে তো কোনো একটুখানি প্রজ্ঞার পরিচয় থাকবে না, সেটা দেখলাম যে না। পরে সাকিব আল হাসানের ফেসবুকে গিয়ে দেখলাম যে উনি আবার ওইটার পক্ষে সাফাই গিয়েছেন, যে ওনার বক্তব্যটাই আমার কাছে সঠিক মনে হলো, যে উনি এই মুহূর্তে তার যেহেতু তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে উনি ভাবছেন এখন উনি ক্রিকেটে আবার ঝড় তুলতে চান। এবং দুর্ভাগ্যের বিষয়, সাকিব আল হাসানের এই বক্তব্যটা যে অত্যন্ত একটা স্বার্থপর বক্তব্য, এইটা যে আওয়ামী লীগের কিন্তু অনেক সমর্থক, কর্মী, সমর্থক, নেতা এটা কিন্তু বোঝেননি। এটাকে বাহবা দিয়ে অনেক ফেসবুক পোস্ট আমি দেখেছি। অথচ দেখেন, এই সাকিব আল হাসান কিন্তু শুধু তো খেলাতে উনি অনেক বড়, সেটা ঠিক আছে, কিন্তু রাজনীতিতে তো ওনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করুণা করেছেন অনেক কিছু, তাই না, অনেক ধরনের। আর সবচেয়ে বড় কথা হলো যে সাকিব আল হাসানকে শেখ হাসিনা যেই ধরনের আদর যত্ন করেছেন, আজকে কিন্তু
আমরা যদি এই সাকিব আল হাসান বা এদেরকে যদি আমরা রাজনীতি শেখাতে পারতাম, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ শেখাতে পারতাম, বা আমরা যদি এটা এই জিনিসটা তাদের অনুধাবনে আনতে পারতাম যে আওয়ামী লীগের যোগদান কিন্তু শুধু সুবিধাভোগ নয়, আওয়ামী লীগের যোগদান মানে হলো একটা বিশাল দায়িত্ব পালন করা। সেই দায়িত্বটা কি? বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন করাতে বঙ্গবন্ধু সব দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, জীবনের সবচেয়ে সেরা সময়টা দিয়েছেন আন্দোলনে, মাঠে ঘাটে, তারপরে আপনার জেলখানায়, তাই না? পরিবারকেও তো উনি অত্যন্ত পারিবারিক মানুষ হওয়া সত্ত্বেও কিভাবে বঙ্গমাতা ফাজিলাতুন্নেসা মুজিব কিভাবে সংসার চালিয়েছেন এগুলো তো আমরা জানি, তাই না? এই যে বঙ্গবন্ধু যে সারা জীবন কষ্ট ত্যাগ তিতিক্ষা করে দেশটাকে স্বাধীন করলেন, কিন্তু তিনি তো পূর্ণাঙ্গ স্বাধীন করতে পারেননি। কারণ যে দেশে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়, জাতির পিতাকে, সেটা তো পূর্ণাঙ্গ স্বাধীন দেশ না, তাই না? কারা মেরে ফেলেছে সেই শত্রুকে তো আমরা এমনকি দুঃখিত, আলোচনাটা শুরু যখন করেছি একটু বিস্তৃত হচ্ছে, বাট আমি জানি আমি আসল জায়গায় ফিরে আসবো, তবু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এমনকি দেখবেন আওয়ামী লীগের বয়ানও কিন্তু এটাই আছে যে একদল, আওয়ামী লীগের অনেক কাগজপত্রে আমি দেখেছি, ওয়েবসাইট হতে পারে, এটাতে হতে পারে, ওটাতে হতে পারে, যে একদল উচ্ছৃঙ্খল বিপদগামী সেনাবাহিনীর একটা অংশ বঙ্গবন্ধুকে মেরেছে। এটা কিন্তু আওয়ামী লীগেরও বয়ান। আওয়ামী লীগের যদি এত দুর্বল বয়ান হয়, অর্থাৎ বিপদগামী সেনাবাহিনীর একটা অংশ বঙ্গবন্ধুকে মেরেছে, কোথাও কিন্তু আওয়ামী লীগ এটা লিখেছে আমি দেখিনি। যে হ্যাঁ, অনেক ইন্ডিভিজুয়াল লিখেছেন, কিন্তু দলীয়ভাবে তারা কিন্তু বলে নাই যে স্বাধীনতা বিরোধীরা ৭২ সালে তাদেরকে যথেষ্ট পরিমাণে ধ্বংস করা যায়নি, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তারা ক্ষমাটাকে সুযোগ হিসাবে, অধিকার হিসাবে নিয়ে বঙ্গবন্ধুকে কিন্তু হত্যা করে ফেলেছে। এইটা কিন্তু আওয়ামী লীগের বয়ানে আমি কিন্তু কখনো পাইনি। যা হোক, অর্থাৎ আওয়ামী লীগেরও অনুধাবন কিন্তু বঙ্গবন্ধুত্তর আওয়ামী লীগে যেটা হওয়ার দরকার ছিল সেটা কিন্তু শানিত হয় নাই। অর্থাৎ বঙ্গবন্ধুর যে ত্যাগ তিতিক্ষা, পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনার যে ত্যাগ তিতিক্ষা, চিন্তা করেন তো শেখ হাসিনার ত্যাগটা কত বড়, সেগুলোর দিকে কিন্তু আমরা কিন্তু সেই শিক্ষাটা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীলদের কাছ থেকে পাইনি। যার কারণে সাকিব আল হাসান আজকে সহজে বলে দিতে পারছেন যে আমি এখন আবার খেলায় ফিরে যাব। অর্থাৎ যেই মুহূর্তে সাকিব আল হাসানকে এই আওয়ামী লীগ দলটার সবচেয়ে বড় প্রয়োজন, আশা করা হচ্ছিল যে ওনার মতো নামি দামি মানুষ, পকেটের পয়সা, উনি তো যথেষ্ট অর্থের মালিক হয়েছেন, এটা আমরা জানি। হ্যাঁ, সেটা কিন্তু উনি স্বাধীন বাংলাদেশ হওয়াতেই হতে পেরেছিলেন। এটা পাকিস্তানি ক্রিকেটার হিসাবে পাকিস্তানে হয়তো দেখতেন যে আরো 200-300 সাকিব আল হাসান আছে। আমি সাকিব আল হাসানকে খাটো করে দেখছি না, কিন্তু এত বড় সুযোগটা পাকিস্তানে প্রতিযোগিতা করে অনেক কষ্ট হতো, বাংলাদেশে উনি যেটা পেয়েছেন, তাই না? তো ওই কৃতজ্ঞতা থেকেও তো উনি ওনার অর্জিত অর্থের এবং এই জীবনের, উনি এখন সবচেয়ে বড় অবস্থায় আছেন। উনি ক্রিকেটে আর কত বড় হবেন? ক্রিকেটে গেলে আবার 2টা ছক্কা মারলে ওনার নাম হবে, 2টা ম্যাচ জিতলে ওনার নাম হবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে উনি কিন্তু অমর হয়ে যেতে পারতেন। আওয়ামী লীগ নিয়ে যখন এই সময়ে মানুষের মনে এক ধরনের দোলাচল কাজ করছে, উনি যদি মাঠে নেমে যেতেন, সেটা কিন্তু করেননি। এবং এই এই যে একটা আপনার অসুখে ভুগছেন আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষরা, তার কারণে কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থক কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও মনে হচ্ছে যে আওয়ামী লীগ বোধহয় আর ফিরবে না, আওয়ামী লীগ বোধহয় আর ফিরতে পারবে না। কিন্তু আসলে সত্য কথা হলো যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, এটা মোটেও সাকিব আল হাসান আজকে উদ্যোগ নিয়ে খেলায় চলে যাবেন না আওয়ামী লীগে থাকবেন, এটার উপর কিন্তু ডিপেন্ড করে না। আপনি যদি ইতিহাস বোঝেন, আপনি যদি রাজনীতি বোঝেন, আপনি যদি কূটনীতি বোঝেন, এই 3টা জিনিস যেটা একটা রাষ্ট্রকে আপনার সক্ষম করে, একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, এই জিনিসগুলো যদি আপনারা বোঝেন, তাহলে কিন্তু এটা বোঝা, এটা হিসাব করেই আপনি বলে দিতে পারবেন বর্তমানে আওয়ামী লীগ কি করছে না করছে, কোনো কার্যক্রম গ্রহণ করছে কি করছে না, তাদের প্রচার প্রচারণা অনেক দুর্বল, সেটা মেনে নিয়েও কিন্তু আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না যে আওয়ামী লীগই বাংলাদেশের শুধু ভবিষ্যৎই না, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাবে। কিভাবে আমরা একটু দেখুন, আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের প্রচার প্রচারণা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামাত বিএনপি তারা করেছে, আজকে কিন্তু দেশের অনেক মানুষ কিন্তু বুঝতে পারছে যে এই প্রচারণাগুলোর বেশিরভাগই কিন্তু ছিল মিথ্যা, এবং আওয়ামী লীগ সেগুলো সময় মতো সঠিকভাবে তুলে ধরতে পারেনি, এখনো পারছে না। কিন্তু এখন না পারলেও এখন অন্তত আওয়ামী লীগের অনেক কর্মী, এখন যেহেতু আওয়ামী লীগ দলটা সরকারে নাই,
ভবিষ্যতে সরকারে আসবে এই ভরসায়ও কেউ কেউ কথা বলছেন। আবার আওয়ামী লীগ এত বড় দল, সবাইকে তো আর সরকারি সুযোগ সুবিধা দেওয়া যায় না, অনেক বড় একটা বঞ্চিত ছিলেন। তারা এখন বুঝতে পারছেন যে যারা অতীতে দায়িত্বশীল ছিল, যারা দায়িত্ব পালন করতে পারেনি, যাদের ব্যর্থতার কারণে 5 আগস্ট ঘটেছে, তারা হয়তো ভবিষ্যতে আর দায়িত্ব পাবেন না, নতুনরা দায়িত্ব পাবেন। এবং আমি বিশ্বাস করি সেটাই সঠিক হতে যাচ্ছে, কারণ আসলে অতীতের মতো তো আর এই দলটা চলতে পারবে না। তো এখন কিছুটা হয়তো প্রচারণা হচ্ছে, আমরা অনেকেই এই আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মিথ্যা অপপ্রচার হয়েছে সেগুলা জবাব দিচ্ছি। আমি তো অবশ্যই অনেক কিছু জবাব দিব, এবং আপনারা যদি সাথে থাকেন এই ইউটিউবের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতটাকে যদি একটু যদি শক্তিশালী করতে পারি ব্যক্তিগতভাবে, এটা আমার একটা তৃপ্তির বিষয় থাকবে। যাও, সেটা তো আমি করব, দেখা যাক কি করা যায়। কিন্তু আমরা কিন্তু ওই আলোচনাটাই আমরা আবার চিন্তা করে দেখেন, ওই আওয়ামী লীগ ফিরবে না, এইটা কেন মিথ্যা? আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করেছে? আওয়ামী লীগকে অনেকবার আগে নিষিদ্ধ করা হয়েছিল, ইয়াহিয়া খান ইত্যাদি ইত্যাদি, সেগুলা কিন্তু আমরা জানি, আমরা ইতিহাসে কিন্তু যাচ্ছি না। আমরা যেটা দেখতে চাই যে আওয়ামী লীগের শক্তিটা কোথায়। আওয়ামী লীগের শক্তি হলো, আওয়ামী লীগ যেই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিশেষ করে একেবারে বঙ্গবন্ধু একেবারে 1949 সাল থেকে, অর্থাৎ আওয়ামী লীগ গঠনের, আওয়ামী মুসলিম লীগ হিসাবে গঠনের পর থেকে যেভাবে, যে বিশ্বাসের উপর তিনি একনিষ্ঠ ছিলেন, যেটাতে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ভাসানী থাকতে পারেনি। আপনি দেখবেন 1949 সাল থেকে একেবারে বঙ্গবন্ধুকে মেরে ফেলা পর্যন্ত, 1975-এর আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু মানুষের শক্তিতে বিশ্বাস করেছেন। বঙ্গবন্ধু অধিকারীন মানুষের শক্তিতে বিশ্বাস করেছেন, এবং এই বিশ্বাস কার্যকরের জন্য উনি একটা সার্বজনীন আদর্শকে উনি গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর এই উত্তরণটা কিন্তু কেউ জানে, মানে অনেক অধ্যয়ন না করলে কিন্তু জানা যাবে না। বঙ্গবন্ধু কিন্তু মুসলিম লীগের রাজনীতি, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি দিয়েই তিনি কিন্তু রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, এবং শৈশবে কৈশোরে উনি হিন্দু সাম্প্রদায়িকতা দেখেছেন, অর্থাৎ হিন্দুদের সাম্প্রদায়িক দৌরাত্ম্য দেখেছেন। সেখান থেকে উনি ইসলামিক এবং মুসলিম লীগের যে সাম্প্রদায়িক দৌরাত্ম্য, অর্থাৎ সাম্প্রদায়িকতা, সেই দিকে আকৃষ্ট হয়েছেন। এইভাবে কিন্তু উনি রাজনীতি শুরু করেন। সেখান থেকে যেতে 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 তিনি কিন্তু বাংলাদেশকে উনি উত্তরণ ঘটিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত, এবং স্বাধীন বাংলাদেশে উনি 1972 সালের সংবিধানে যে মূলনীতি উনি দিয়েছেন সেটা ছিল ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, অর্থাৎ দুটো আধুনিক জিনিস। তিনি কিন্তু এই শক্তিটা কিন্তু বঙ্গবন্ধু একে 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 কিন্তু অর্জন করেছেন। এবং বাকশাল নিয়ে আমরা যদি ভবিষ্যতে কখনো কথা বলি, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ব্যাপারে যথেষ্ট উনি জানেন, উনি বলবেন যে সবকিছু কিন্তু বঙ্গবন্ধুর প্রগতিশীলতা এবং আধুনিকতা এবং গণতান্ত্রিক মনোভাব, এই ভাবনাগুলো কিন্তু বঙ্গবন্ধুকে আপনার তার জীবনের সাফল্য, অর্থাৎ একটা রাষ্ট্র গঠনের সাফল্য কিন্তু দিয়েছিল, যেটা বাংলাদেশে আমরা গভীরভাবে বিশ্লেষণ করে দেখি না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এই বঙ্গবন্ধুর দল বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল, সেই আদর্শটা কিন্তু ধরে রেখেছেন। অর্থাৎ বাংলাদেশে আপনি যদি দেখেন কাগজে কলমে একটা মাত্র দল আছে, যেটা একটা মাত্র দল বলতে আমি প্রথম 4টা দল যেগুলোর জনসমর্থনের দিক থেকে, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই 4টার মধ্যে কারো কিন্তু ধর্মনিরপেক্ষতা নাই কাগজে কলমে। অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার যে মূল ভিত্তি, এটা শুধু আওয়ামী লীগের আছে। অর্থাৎ আওয়ামী লীগই একমাত্র ভবিষ্যৎমুখী, ইতিহাসমুখী দল, এবং যারা কাগজে কলমে হলো ইতিহাসের শক্তিটাকে সাথে রেখেছে। এই শক্তি সাথে থাকাতে দেখেন, এবং আপনি নিশ্চিত থাকেন যিনি আজকে শুনছেন, এই শক্তিটা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু হারিয়ে যেত। যেইভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ শত্রু পরিবেষ্টিত, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা, যারা অর্থাৎ পাকিস্তান চেয়েছিল কোনো না কোনো ফরম্যাটে, পাকিস্তানি ভাবধারা, পাকিস্তানি সংস্কৃতি, পাকিস্তানি রাজনীতি, সেনাবাহিনী নির্ভর রাজনীতি, এগুলা যাদের মনে এখনো আছে, তারা কিন্তু এই আওয়ামী লীগের কিন্তু শত্রু। অর্থাৎ একটা দেশের মধ্যে প্রায় অর্ধেক মানুষ এই দলটার শত্রু হওয়া সত্ত্বেও দলটা টিকে গেছে, কিন্তু তার যে আধুনিক যে গণতান্ত্রিক চেতনা, যে ধর্মনিরপেক্ষতা, যেটা শেখ হাসিনা রক্ষা করে গেছেন শত কষ্ট করেও, সেইটা। ফলে আওয়ামী লীগ 75 সালে
অনেকে মনে হবে যে আওয়ামী লীগ বোধহয় আজকে সবচেয়ে বড় বিপদ আছে, না, আওয়ামী লীগ ৭৫ সালে সবচেয়ে বড় বিপদে ছিল। বড় বিপদে কিভাবে ছিল? আওয়ামী লীগকে যারা ৭৫ সালে রক্ষা করতে পারতো, আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতারা, দেখা গেছে যে তারা কিন্তু অনেকটা ব্যক্তিগত দ্বন্দ্ব ইত্যাদিতে জড়িয়ে গেছেন, এবং শেখ হাসিনা, শেখ রেহানা ইনারা রাজনীতি করবেন কিনা এটার কোনো গ্যারান্টি ছিল না। পরবর্তীতে শেখ হাসিনা এসে কিন্তু দলটাকে বাঁচিয়েছেন। এই গ্যারান্টি কিন্তু ৭৫ সালে ছিল না। শেখ হাসিনা তো আসছেন আরো কয়েক বছর পরে বাংলাদেশে। আজকে কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ওই বঙ্গবন্ধুর মতো কিন্তু ২০২৪ সালে তারা মেরে ফেলতে পারেনি। এটা আওয়ামী লীগের জন্য একটা বড় সৌভাগ্য। যদি শেখ হাসিনাকে আবার মেরেও ফেলতে পারতো, যেমন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল, তারা কিন্তু আবার মায়ের গত ৩০-৪০ বছরের রাজনীতি দেখে দেখে বড় হয়েছেন। তারা দেখেছেন মা কি করেছে না করেছে, কিংবা শেখ রেহানা বা তাদের ছেলে মেয়েরা। এই যে তাদের যে একটা দেখা, তাদের যে এটার তারা চাইলে না চাইলেও যে এই শেখ হাসিনার সাধনার কষ্টের যে একটা অংশগ্রহণ, তারা যে একটা অংশ পরিণত হয়েছেন, সেইটা কিন্তু ১৯৭৫ সালে কিন্তু ছিল না। বঙ্গবন্ধু শেষ, বঙ্গমাতাকে মেরে ফেলেছিল, উঠে বলে হয়তো হতে পারতেন। একমাত্র বঙ্গবন্ধুকে প্রতিনিধিত্ব করার সক্ষমতা ছিল রাজনৈতিক মাঠে ১৯৭৫ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের। হ্যাঁ, আমি অবশ্য আওয়ামী লীগের যেসব নেতারা, বিশেষ করে তাজউদ্দিন সাহেবের স্ত্রী, যারা আওয়ামী লীগকে ওই সময় লিড করেছেন, বিভিন্ন তাদের অবদানকে আমি খাটো করে দেখছি না, কিন্তু কথা হলো যে শেখ হাসিনাকে এসে কিন্তু দলের ঐক্য রক্ষা করতে হয়েছিল।